কেন বাদ পড়লেন বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতারা? এই প্রশ্নটি গত সোমবার থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাট হয়ে দেখা দিয়েছে। এটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন তাদের সামনে। আসলে তারা আন্দাজ করতে পারেননি, এবং সাধারণ মানুষ যারা বিএনপি করেন না তাদের কাছে এটি একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন যে বিএনপির এই ত্যাগী নেতারা কেন নমিনেশন পেলেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। গত সোমবার দিন বিএনপি দলীয়ভাবে ঘোষণা করল 237 জন সম্ভাব্য প্রার্থীর নাম আসছে জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। 237 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আর সেখানে যা বলছিলাম যে গুরুত্বপূর্ণ বেশ কিছু নেতার নাম আসেনি, তারা নমিনেশন পেতে ব্যর্থ হয়েছে। আর এই হিসেব মেলাবার চেষ্টা করছেন বিএনপির নেতাকর্মীরা এবং দেশবাসী। কেন এমনটি হলো, কী রহস্য এর পেছনে আছে যে এদের মতো ত্যাগী এবং পরীক্ষিত নেতারা নমিনেশন পেলেন না? আর এর মধ্যে যেমনি আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিশেষভাবে বলতে গেলে আব্দুস সালাম এবং মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এবং কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন। তো এদের মধ্যে বিশেষভাবে দুটো নাম আসছে, রুহুল কবির রিজভী এবং হাবিবুর নবী খান সোহেল। এই দুই ত্যাগী নেতার নাম বিশেষভাবে উচ্চারিত হচ্ছে। রুহুল কবির রিজভীর ত্যাগের কথা, বিএনপির জন্য কি ত্যাগ তিনি করেছেন সেইটি বিএনপির ইতিহাসে সম্ভবত স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমনটি বিএনপি সংশ্লিষ্ট মানুষের ধারণা। বাট সেই রুহুল কবির রিজভী নমিনেশন পাননি। আচ্ছা, হাবিবুর নবী খান সোহেল, তিনি 500-র বেশি সম্ভবত মামলা খেয়েছেন শেখ হাসিনা আমলে। তার পুরো সময়টি আসলে গিয়েছে মামলা খেয়ে, এবং আদালতের বারান্দায় কাটিয়ে দিয়েছেন জীবনের বড় একটি অংশ। তো অনেকে ঠাট্টা করে তাকে নিয়ে বলছেন যে তিনি, তার নামটি আসলে সবচাইতে বেশি মামলা খাওয়া রাজনীতিবিদ হিসেবে তার নামটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আসতে পারে, এরকম কথাও তাকে নিয়ে আছে। তো এই দুই ত্যাগী নেতা নমিনেশন পাননি, এবং বাকিদের কথা বলছিলাম। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে সবাই এখন বিএনপি সংশ্লিষ্ট। তো জানা গেছে যে বিএনপি কোন ক্রাইটেরিয়ায় এই প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তো এর মধ্যে আলোচনা এসছে যে বিগত আন্দোলনে কার কী ভূমিকা ছিল, এমন একটি বিষয় ছিল। আর এর মধ্যে 237 প্রার্থীর মধ্যে 83 জন অপেক্ষাকৃত নবীন এবং তরুণ মুখ। তো এদের কোন ক্রাইটেরিয়ায় বিবেচনা করা হয়েছে? আবার বলতে হচ্ছে যে, বলা হয়েছে যে তাদের গত আন্দোলন সংগ্রামে কার কী ভূমিকা ছিল। এর বাইরে আরেকটি বিষয় ক্রাইটেরিয়া হিসেবে বিবেচিত হয়েছে, সেটি হলো কেউ কেউ রাজনীতিবিদের সন্তান এবং বিশেষভাবে সাবেক সংসদ সদস্যের সন্তান, এবং মহিলাদের ক্ষেত্রে কেউ কেউ তাদের হাজব্যান্ড জনপ্রতিনিধি ছিলেন। এইটিও ক্রাইটেরিয়ায় বিবেচনা করা হয়েছে। তো এইটি মিলিয়ে তাদের, এবং বলা হয়েছে যে যোগ্যতা, অভিজ্ঞতা, দলের জন্য ত্যাগ, ক্লিন ইমেজ, এইসবও বিবেচনায় নেওয়া হয়েছে। যদিও এই বিষয়টি পুরোপুরি সেইভাবে গিয়েছে কিনা এমন প্রশ্ন কারো কারোর মধ্যে আছে। বিতর্কিত কিছু নামও এখানে চলে এসেছে। আমি নির্দিষ্ট করে নাম বলবো না, বাট অতীতে গত 1 বছরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল, দখলদারিত্বের অভিযোগ ছিল, এমনকি কারো কারো কমিটি ভেঙে দিতে হয়েছে বিএনপির পক্ষ থেকে। এমনও 2-1 জন কিন্তু নমিনেশন পেয়ে গিয়েছে। তো এটিও বিরাট প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে, উদ্রেক করেছে। তো কেন এমনটি হলো? চাঁদাবাজ যারা চিহ্নিত, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এবং বিএনপি তাদের কমিটি ভেঙে দিয়েছে, এমন প্রার্থী কী করে নমিনেশন পেলেন, এরকম একটি প্রশ্ন আছে। আর এর মধ্যে 10 জন আছেন নারী সদস্য, আর 4 জন সংখ্যালঘু 237 জনের মধ্যে। এইটি নিয়েও পর্যবেক্ষক মহলে, বিশ্লেষক মহলে প্রশ্ন আছে। তারা মনে করছেন এটি যথেষ্ট প্রতিনিধিত্বশীল না। 10 জন নারী সদস্য এবং 4 জন সংখ্যালঘু, এই সংখ্যাটি আরও বৃদ্ধি পাওয়া দরকার ছিল, বড় হওয়া দরকার ছিল, এমন কারো কারো ধারণা। তো এখন সোমবার নমিনেশন ঘোষণা করার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর যার ফলাফল আমরা গতকাল দেখতে পেলাম। 7টি জেলায় অন্তত প্রতিবাদ সমাবেশ, মিছিল, রেল এবং সড়কপথ অবরোধ এবং সহিংস মারামারিতে রূপ নিয়েছে নেতাকর্মীদের প্রতিক্রিয়া। আর সেই জেলাগুলো হলো মেহেরপুর, সাতক্ষীরা, চাঁদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, নাটোর এবং নওগাঁ। বিশেষভাবে মেহেরপুরের নাম নিতে হচ্ছে, কারণ সেখানে 2 বিবাদমান গ্রুপের মারামারিতে 10 জন আহত হয়েছেন, রক্তাক্ত সহিংস ঘটনা ঘটেছে।
যেটি উদ্বেগের এবং দুঃখজনক। তো এইটি যে কোনো দলের জন্য প্রার্থিতা ঘোষণা করবার কাজটি কিন্তু বেশ দুরূহ। তো সেই দুরূহ কাজটি বিএনপি করেছে, এটি নিয়ে সমালোচনা থাকবে, নেতাকর্মীর মধ্যে প্রতিক্রিয়া থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু এই প্রতিক্রিয়া এই পর্যায়ে কেন যাবে যে রেল সড়কপথ অবরোধ করতে হবে, সহিংস মারামারি করতে হবে? এটি কি বার্তা দিচ্ছে দল সম্পর্কে? আর নেতাকর্মীরা এতটা অসহিষ্ণু কেন হবেন? দলের সিদ্ধান্তের প্রতি তাদের শ্রদ্ধাবোধ কেন থাকবে না? এইটি তো পুরনো রাজনীতি। তো সেই রাজনীতি থেকে কি বিএনপি নেতাকর্মীরা বা দল হিসেবে বিএনপি বেরিয়ে আসতে পারবে না? এটি তো কোনো ভালো কথা না। আর আরেকটি প্রশ্ন সামনে আসছে, সেটি হলো এই নেতাকর্মীরা নিজে থেকেই উৎসাহিত হয়ে এত কিছু করে ফেলেছেন, সেখানে কি যেই সব প্রার্থীর পক্ষে তারা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেই প্রার্থীদের, সেই নেতাদের কোনো ভূমিকা নেই? অনেকের ধারণা তারা পেছনে থেকে উস্কানি দিয়েছেন, সেই জন্য এটি হয়েছে। তারা সরাসরি সামনে আসছেন না, কারণ তাহলে দলের শাস্তির মুখোমুখি হবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। বাট পেছন থেকে তারা কলকাঠি নাড়ছেন এবং পেছন থেকে নেতাকর্মীদের সমর্থকদের উস্কে দিয়েছেন, যেই জন্য তারা এই সহিংস আন্দোলন করছেন কিংবা এইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তো এই বিষয়টি দলীয়ভাবে বিএনপি কীভাবে হ্যান্ডেল করে সেটি এখন দেখবার বিষয়। আর এই কাজটি আসলে ভালোভাবে করতে পেরেছিল জামায়াতে ইসলামী। তারাও নমিনেশন দিয়েছেন, কিন্তু তাদের যে বিষয়টি, তাদের এক আসনে একাধিক নেতা যদি কেউ থেকেও থাকেন নমিনেশন প্রত্যাশী, তারা সেভাবে কেউ উগ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তারা দলীয় সিদ্ধান্তকে সম্মান করেছেন। ভেতরে ভেতরে কোনো অসন্তোষ কারোর মধ্যে থাকতে পারে, কিন্তু সেটি কখনোই প্রকাশ্যে আসেনি, আলোচনায়ও আসেনি এবং সেটি নিউজ হয়নি কখনোই। তাই জামায়াতে ইসলামী পেরেছে সঠিকভাবে কাজটি করতে এবং সুশৃঙ্খলভাবে করতে পেরেছে। তো বাকি দলগুলো কি করবে? এখনও বাকি অনেক দলের নমিনেশন, সব দলেরই নমিনেশন ঘোষণা করবার বিষয়টি আছে, প্রার্থিতা ঘোষণা করবার। তারা বিষয়টি কীভাবে হ্যান্ডেল করবে সেটি দেখার অপেক্ষায় আমরা থাকব। আর বিএনপি বাকি আসনগুলোর কি করবে? 63 আসন তারা এখনও নমিনেশন ঘোষণা করেনি। আর জানা যাচ্ছে যে এই 63 আসনের মধ্যে বেশ কিছু আসন বিএনপি প্রার্থীরাই পাবেন, তাদের নাম ঘোষণা করা হবে। এখন করা হয়নি এই জন্যে যে একাধিক কোনো আসনে একাধিক যোগ্য প্রার্থী আছেন, ফলে দলের জন্য মুশকিল হয়েছে কাকে রাখবেন কাকে ছাড়বেন, এরকম একটি বিষয় আছে। এর বাইরে বিএনপির সমমনা দলগুলোর সঙ্গে অনেক বছর ধরে তারা আন্দোলন করছেন, তাদের জোট সঙ্গী। এমন কিছু দলকে কিছু আসন ছেড়ে দেবার ব্যাপার আছে। তো কোন দলকে কত আসন ছেড়ে দেবেন এই যোগ বিয়োগ এখনো মেলেনি, চলছে এই আলোচনা। তো এরই মধ্যে এই প্রতিক্রিয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি বিবৃতি তিনি দিয়েছেন যে এটি চূড়ান্ত না, বিএনপি এখনও যাচাই বাছাই করছে এবং সিদ্ধান্ত কোনো কোনো জায়গায় বদল হলেও হতে পারে, এমন একটি আশার বাণী তিনি শুনিয়েছেন। তো এইটি কতটুকু কাজ করবে এই প্রতিক্রিয়া সামাল দেবার জন্য, সেইটিও দেখবার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। আর সবচেয়ে বড় কথা হলো বিএনপিকে দল হিসাবে দলীয় শৃঙ্খলা রক্ষা করবার জন্যে আরও কঠোর হতে হবে। না হলে আগামী দিনে নেতাকর্মীদের সামাল দেওয়া, তাদের প্রতিক্রিয়া সামাল দেওয়া খুব একটা সহজ হবে না। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। তাই যেখানে সহিংস প্রতিবাদ হবে, সহিংস উস্কানি হবে, প্রতিক্রিয়া হবে, সেখানে শক্তভাবে দমন করতে হবে। না হলে দল হিসাবে বিএনপি খুব ভালো বার্তা দেবে না দেশবাসীর কাছে। আর নির্বাচন খুব বেশি দিন বাকি নেই, যদি হয় প্রতিশ্রুত সময়ে 3 মাসের মতো বাকি আছে। তো এই সময়ে বিএনপিকে আরও কঠোর হতে হবে দলীয় শৃঙ্খলা রক্ষা করবার জন্য, কারণ না হলে এই প্রতিক্রিয়া আরও ছড়িয়ে পড়বে এবং পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেবে, তাদের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়তে পারে। আর তারেক রহমান এখনও দেশে আসেননি। তো অনেকের ধারণা যে তারেক রহমান দেশে আসবার আগেই বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে প্রার্থিতা ঘোষণা করবে, আর তাতে করে প্রতিক্রিয়া হবে তারা আগেই জানতেন। আর এই প্রতিক্রিয়া আগে থেকেই সামাল দিয়ে সব কিছু একটি পর্যায়ে শান্ত হয়ে গেলে তারেক রহমান দেশে আসবেন। এবং বলা হচ্ছে যে তফসিল ঘোষণার ইমিডিয়েট আগে বা পরে তিনি দেশে আসতে পারেন। তাই তারেক রহমান দূরে থেকে, আরেকটি বিষয়, যদিও তারেক রহমান এখানে নেই, ফিজিক্যালি তিনি এখানে উপস্থিত ছিলেন না, কিন্তু এই প্রার্থিতা ঘোষণা করবার ব্যাপারে তারেক রহমানই কিন্তু মূল ভূমিকা পালন করেছেন। এইটিও বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। এখানে স্থানীয়ভাবে অভ্যন্তরীণভাবে বাংলাদেশের যারা হাই কমান্ড আছেন, উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সালাউদ্দিন আহমেদ এবং অন্যরা, তাদেরও ভূমিকা আছে, বাট তাদের ভূমিকাটি সেভাবে খুব একটা মুখ্য ভূমিকা তারা পালন করেছেন এই কথা জানা যায়নি। তো তারেক রহমানের একটি মুখ্য ভূমিকা এখানে ছিল।
তো নিশ্চয়ই তিনি যাচাই বাছাই করেছেন, যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের আমলনামা নিশ্চয়ই তার কাছে ছিল, আর সেই আমলনামার উপর ভিত্তি করেই তিনি সেই সিদ্ধান্তগুলো নিয়েছেন। যদিও সবগুলো সিদ্ধান্ত সেভাবে সঠিক হয়েছে বলে অনেকেই মনে করছেন না, এবং বিতর্কিত কিছু লোকের নাম ঢুকে গিয়েছে, যা কিনা ভবিষ্যতে বিএনপির জন্য প্রবলেমেটিক হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় থাকব বিষয়টি কোন জায়গা পর্যন্ত গড়ায় এবং বিএনপি কী সিদ্ধান্ত নেয়, এবং বাকি যে আসনগুলো আছে 63 আসন, সেই আসনগুলোর ব্যাপারে কী সিদ্ধান্ত আসে দলের পক্ষ থেকে। তো ভালো থাকবেন সবাই, আবারও কথা হবে।